বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং ইতিহাস বিষয় রয়েছে। তারা ইতিহাসে অনেকটা ভয়ে থাকো যে ইতিহাসে হয়তো নম্বর উঠবে না, কিন্তু তোমাদের একদম নির্দিষ্ট করে বলি যে আমাদের অব্যর্থ সাজেশন, যে সাজেশনে কিন্তু ইতিহাসে একদম 100% কোশ্চেন বিগত বছরগুলিতে কমন পড়েছে। এবং আজ ঠিক সেই একইভাবে তোমাদের সামনে, তোমরা জানো যে তোমাদের গ্রুপ দুটো, অর্থাৎ একদম পরিষ্কার করে যদি বলতে হয়, বিভাগ ক আর একটা হচ্ছে বিভাগ খ। তো এই ক বিভাগে আমাদের 4টে প্রশ্ন আসে এবং খ বিভাগে আমাদের 4টে প্রশ্ন আসে। এই 4টে প্রশ্ন আর এই 4টে প্রশ্ন, মোট 8টা প্রশ্ন থেকে আমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং এখান থেকে আমাকে দুটো প্রশ্ন বাধ্যতামূলক, এখান থেকেও দুটো প্রশ্ন বাধ্যতামূলকভাবে আমাকে পরীক্ষাতে উত্তর করতে হয়। এবং আমরা আমাদের সাজেশনে তোমাদের জন্য ঠিক সর্বমোট এই বিভাগ থেকে ঠিক যে কটা প্রশ্ন আসবে ঠিক সেই কটা প্রশ্ন, এবং এই বিভাগ থেকেও ঠিক যে কটা প্রশ্ন আসবে ঠিক সে কটা প্রশ্নই তুলে ধরবো এবং আশা রাখবো যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। এটা গেল একটা বিষয়, সে বিষয়ে অবশ্যই তোমাদের বলবো। তার সঙ্গে আর একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই ইতিহাস পরীক্ষাতে কিভাবে আমরা 80% মার্ক ইজিলি পেতে পারি, এটা হলো আরও একটা বিষয়। প্রথমে আর একটু সেটা বলে নিই, তারপর আমরা কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সে বিষয়টাও বলবো। একদম বেসিক্যালি একটা কথা ভাবো, এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাকে যেটা বলতে চাইছি, এই যে কয়েকটা প্রশ্ন, একটা প্রশ্ন মনে রাখার জন্য 1 ঘন্টা সময় এনাফ। একটা প্রশ্ন মনে রাখার জন্য, কারণ একটা প্রশ্ন যদি তুমি রিডিং পড়ো, 5 বার রিডিং পড়লেই স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা তুমি মনে রাখতে পারবে। তো আমার সব মিলিয়ে যে কটা প্রশ্ন, সে কটা প্রশ্ন রিডিং পড়তে আমার 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে, একদম পরিষ্কার কথা। এই 9-10 ঘন্টা সময় যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু তুমি এই 8 মার্কের প্রশ্ন আমার যে 5টা লিখতে হবে, এই 5টা প্রশ্নই তুমি কমন পাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা। নেক্সট, আমাদের প্রজেক্টে রয়েছে 20 মার্ক এবং আমাদের রিটেনে রয়েছে 80 মার্ক। এই প্রজেক্টে 20 মার্কের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী তো যারা স্কুল ঠিকঠাকভাবে করেছো বা শিক্ষকের সঙ্গে সঠিক পরিচয় আছে, তারা কিন্তু এই 20-র মধ্যে ন্যূনতম 20 পেয়ে যাবে। এবার যারা সেইভাবে পড়াশুনো করনি বা স্কুলে সেরকমভাবে যাওয়া আসা করনি বা সেরকম পড়াশুনোয় ডেভেলপ নয়, হয়তো একটু পিছিয়ে পড়ে আছো, তারা ন্যূনতম 18 মার্ক কিন্তু পাবেই এখানে। এবার আসে আর বাদ বাকি আমাদের রিটেনের 80 মার্ক। এই 80 মার্কের মধ্যে আমাদের শর্ট রয়েছে 40 মার্ক এবং আমাদের ব্রড কোশ্চেন রয়েছে 40 মার্ক। এবার আসা যাক, এই যে ব্রড কোশ্চেন কটা আমি তোমাদের বলবো, এই প্রশ্ন কটা পড়লে কিন্তু তোমরা এই 40-এর মধ্যে 40 মার্কেরই অ্যান্সার করতে পারবে এবং একটু ভালো করে পড়লে নর্মাল প্রত্যেকটা কোশ্চেনে 7, অর্থাৎ 5টা কোশ্চেনে 5 গুণ 7 মানে 35 মার্ক কিন্তু তুমি এখান দিয়েই তুলে নিতে পারবে রিল্যাক্সে। এবার আসি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে জাস্ট 2-3টে কথা বলবো। একটা হচ্ছে আগের ইয়ারগুলোতে ন্যূনতম 5 ইয়ার্সের যে শর্টগুলো এসেছে, সেই শর্টগুলো একটু প্র্যাকটিস করো, কারণ উচ্চ মাধ্যমিকের প্রশ্ন শর্ট বারবার রিপিটেশন হয় এবং দেখা যায় যে বেশিরভাগ যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আগের বছরের শর্ট কোশ্চেন এগুলোই রিপিটেশন হচ্ছে। যে কারণে আমি অবশ্যই বলবো যে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন করাটা অবশ্যই উচিত। নেক্সট, তোমাদের যে টেস্ট পেপার তোমরা সলভ করেছো, সে যে কোনো কোম্পানির টেস্ট পেপার হতে পারে, সেই টেস্ট পেপারের যে পেজগুলো রয়েছে তার এমসিকিউ এবং এসিকিউ পার্টটা খুব ভালো করে করার চেষ্টা করো। 3 নম্বর যে পার্টটা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেল থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট বের করি, বেস্ট 100 সেট, সেই সেটটা তোমরা একটু কমপ্লিট করো। আশা করছি এই কটা কাজ যদি তোমরা কমপ্লিট করতে পারো, শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো বাধা থাকার কথা নয় এবং এই শর্টের মধ্যে কিন্তু আমি আশা রাখবো 40-এ 40ই তোমরা পাবে। কিন্তু যদি 40-এ 40ও না পাও, আমি তোমাদের এটুকু বলে রাখছি, তবুও কিন্তু তোমরা এখানে 40-এর মধ্যে আমি 25ও যদি ধরি, তার থেকে কম কিন্তু তোমরা কখনো পাবে না। 35-এর কম কিন্তু তোমাদের হবে না। তোমরা জাস্ট আগের বছরের যে প্রশ্নগুলো এসেছে আর টেস্ট পেপারের যে পার্টটা এসেছে, এই দুটো পার্ট যদি কমপ্লিট করো, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এখানে 40-এর মধ্যে 40ই তোমরা পাবে। তো অবভিয়াসলি আমি সেটাই ধরছি, স্বাভাবিকভাবে 18 মার্ক, আর আমি শর্টের এখানে 30 ধরলাম, আমি এখানে 30 ধরছি। এখানে যদি আমি এমসিকিউ এসিকিউ মিলে ন্যূনতম 30 মার্কও পাই, তাও 30 মার্ক, আর এই বড় কোশ্চেনে 35 মার্ক, তাও কিন্তু আমার 83 মার্ক ইজিলি আমি পেতে পারি।
কিন্তু কাজটা কি করতে হবে আমাকে, আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো রেডি করতে হবে। এখানে খুব বেশি প্রশ্ন আমি বলবো না, জাস্ট কয়েকটি প্রশ্ন বলবো। চলো আমরা সময় নষ্ট না করে এখন আমরা শুধু সেই প্রশ্নগুলো দেখব এবং আমি আশা করব যে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। একদম দাগ নম্বর ধরে ধরে বলবো যে ক বিভাগের 1 দাগে কি প্রশ্ন আসবে, 2 দাগে কি প্রশ্ন আসবে, 3 দাগে কি প্রশ্ন আসবে, ঠিক এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দেবো, ঠিক সেই কটা প্রশ্নই একদম আসবে। বোঝা গেল কি বললাম? অতএব যে কটা প্রশ্ন বলছি সে কটা প্রশ্ন কিন্তু তোমাকে রেডি করতে হবে। চলো এবার প্রশ্নগুলোকে দেখে নেওয়া যাক। বন্ধুরা এবার আসি মূল প্রশ্নপত্রে। একদম প্রথমে বিভাগ কতে আমরা যে প্রশ্নগুলো বলবো, তারপরে আমরা যথারীতি বিভাগ খ এর প্রশ্নগুলো বলবো। তো পরপর প্রশ্নগুলো আসি। প্রথম বিভাগ ক এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো, অথবা ভারতের অবশিল্পায়নের কারণগুলো কি কি? ভারতীয় অর্থনীতির ওপর তার প্রভাব আলোচনা করো, অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি? এই বাণিজ্যের অবসান কীভাবে ঘটেছিল? 4 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমদ খানের কৃতিত্বের পরিচয় দাও, অথবা চীনে চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। দেখো একটা প্রশ্নের ভেতরে দেখবে 2-3টে করে প্রশ্ন রয়েছে, দ্বিতীয় দাগেও তাই, এখানে 2-3টে প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এখানেও 1-2টো প্রশ্ন। তো কথা হচ্ছে যে কোনো প্রশ্ন বাদ দেবে না। তোমরা হয়তো ভাবতে পারো যে 4টে প্রশ্ন পড়লে 4টে আসবে, কিন্তু এখানে একদম সিলেক্টেড প্রশ্ন দেওয়া রয়েছে, মানে এমন যে এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে, এই কটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে, এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে, ঠিক এরকমভাবেই কিন্তু সেট করা রয়েছে। যে কারণে আমি তোমাদের বলবো যে এই যে পার্টটা বললাম, এই পার্টের মধ্যে কিন্তু কোনো প্রশ্ন বাদ দিলে তার দায়িত্ব কোম্পানি নেবে না, পরিষ্কার বলে রাখলাম। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাকে যে সময়টুকু বললাম 1 বার 2 বার 3 বার রিডিং পড়লে কিন্তু তোমার মনে থাকবে, কারণ তোমাদের ব্রেন এতটাও খারাপ না যে 2 বার রিডিং পড়ে একটা গল্পের কথা মনে রাখতে পারবে না। নেক্সট আসবে বিভাগ খ। প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শোষণ আইনের প্রেক্ষাপট ও শর্ত বলে আলোচনা করো, অথবা এই আইনের গুরুত্ব কি, অথবা রাওলাট আইনের কি উদ্দেশ্য ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল। পরবর্তী কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। তারপরে কোশ্চেন, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি কি, অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো, এবং সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্য কার্যাবলী কী ছিল, অথবা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন, এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন পরীক্ষায় আসতে পারবে না। অর্থাৎ কেউ যদি এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেতে পারো, তার কিন্তু 100% ব্রড টাইপের কোশ্চেন যা রয়েছে সেগুলো কিন্তু নিশ্চিত কমন পাবে। আর শর্টগুলো কিভাবে করতে হবে বা কেমন কি পড়তে হবে সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। প্রয়োজনে এটার একটা ছোট্ট করে স্ক্রিনশট করে তোমরা নিতে পারো। প্রথম আমি ক বিভাগটা তুলে ধরলাম, তারপরে আমি খ বিভাগটা তুলে ধরলাম। এই দুটো পার্ট তোমরা রেডি করে পরীক্ষার হলে যাও, তারপরে দেখো কেমন মজা, এটুকু বলে রাখি। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।